হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এসএসসি এমটিএস এর ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 26, যেখানে আমরা 18 অক্টোবর 2021 সেকেন্ড শিফটে আসা 25টি অঙ্কের আলোচনা করব। এর আগেও আমাদের 25টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্স দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা সমস্ত ভিডিওর ইনফরমেশন পেয়ে যাবে। প্রথম দেখো কি রয়েছে আজকের অঙ্ক, যে এক ব্যবসায়ী 40 টাকা কেজি দরে 500 কেজি চিনি কিনেছেন। তিনি 10% লাভে 200 কিলোগ্রাম চিনি এবং 5% লোকসানে 120 কিগ্রা চিনি বিক্রি করেছেন। তার প্রাথমিক বিনিয়োগে 12% লাভের জন্য তাকে বাকি চিনি বিক্রি করতে হবে প্রতি কেজি কত হারে, মানে প্রতি কেজি কত টাকাতে বিক্রি করতে হবে তাকে। কি করেছে, সেখানে 40 টাকা কেজি দরে মোট 500 কেজি চিনি কিনেছে। তারপর সে 200 কেজি চিনি 10% লাভে বিক্রি করেছে, আর 120 কেজি চিনি 5% লোকসানে। তাহলে বাকি যে চিনিটা থাকছে, টোটাল ওভারঅল 12% লাভ করতে গেলে বাকি যে চিনি থাকছে তাকে প্রতি কেজি কত টাকাতে বিক্রি করতে হবে। তবে প্রথমে আমি কি করব, প্রথমে আমরা সিপি বার করব, অর্থাৎ মোট কস্ট প্রাইস কত। 40 টাকা কেজি দরে 500 কেজি কিনেছে, মানে 40 গুণিত 500 সমান হচ্ছে 5 4 20, মানে 20,000 টাকা। এবার এই 20,000 টাকাটা কি করতে হবে, আমাকে ওভারঅল 12% লাভ করতে বলেছে। তাহলে আমি এর উপরেই 12% চাপিয়ে দেবো। দুটো শূন্য কেটে যাবে। 112কে 2 দিয়ে গুণ করে 224, তা 22,400 টাকা। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার সেলিং প্রাইস, আমাকে এত টাকায় বিক্রি করতে হবে। এবার প্রথমে আমি 200 কেজি যে চিনিটা বিক্রি করেছি, সেটা কি করেছি, 10% লাভে বিক্রি করেছি। সেই 200 কেজি চিনির কস্ট প্রাইস কত ছিল, 200 ইন্টু 40, তাকে আমি 10% প্রফিটে বিক্রি করেছি, মানে হচ্ছে 110/100। আর 120 কিলোগ্রাম চিনি 5% লোকসানে বিক্রি করেছি। 120 কেজি চিনির দাম কত ছিল, 120 গুণিত 40, তাকে 5% লোকসানে, মানে 95/100। ঠিক এই দুটোকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। এখানে শূন্য শূন্য কেটে দিতে পারো, এখানেও তাই, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দেবো। তাহলে এখানে আসছে 4 12 48 গুণিত 95, আর এখানে আছে 880 গুণিত 100, মানে এখানে 8,800। এটা তো পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে 8,800 টাকা। আর এখানে আমি কত পাচ্ছি, 4,560 টাকা। ঠিক, তাহলে আমি কি করলাম, এটা বিক্রি করেছি 8,800 টাকায়, এটা বিক্রি করেছি 4,500 টাকায়। মোট কত হলো, যোগ করে দেবে দুটোকে যোগ করলে আমি পেয়ে যাচ্ছি 13,360। তাহলে আমি এই টাকাতে বিক্রি করেছি, যেখানে আমার মোট বিক্রয় মূল্য হওয়া উচিত ছিল মোটের জন্য 22,400। তাহলে আমাকে আর কত টাকা রয়েছে, আমাকে বিক্রি করতে হবে বাকি চালটা, সরি চিনিটা। তাহলে 22,400 থেকে আমি 13,360কে বিয়োগ করব। বিয়োগ করলে আমি পাচ্ছি 9,040 টাকা। এবার এই টাকাতে আমাকে কত কেজি চাল বিক্রি করতে হবে, মোট ছিল 500 কেজি, এখানে দিয়েছি 200 কেজি, এখানে দিয়েছি 120 কেজি, তাহলে 200 আর 120 320, তাহলে বাকি থাকছে আর 500 মাইনাস 320 সমান 180 কেজি চাল। তাহলে 180 কেজি চালকে আমাকে 9,040 টাকায় বিক্রি করতে হবে। তাহলে প্রতি কেজিতে কত টাকায় বিক্রি করতে হবে, 9,040/180। এখানে শূন্য শূন্য কেটে দাও, 18 দিয়ে 5 18 90, 4 নামবে, শূন্য বসবে, মানে 50.সামথিং, 50 থাকছে একটাতেই রয়েছে, তাহলে 50.22, এটাই হবে অ্যান্সার। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর। অঙ্কটা একটু করতে হয়তো হচ্ছে, কিন্তু সহজ খুবই, যার দ্বারা আমরা কিন্তু খুব ইজিলি করতে পারবো, কঠিন মোটেও ছিল না। পরবর্তী দিয়েছে, একটি চেয়ারের বিক্রয় মূল্য তার মূল্যের 33/20 গুণ, লেনদেনে লাভের বা ক্ষতির শতকরা মান কত। তাহলে একটি চেয়ারের বিক্রয় মূল্য যদি তার ক্রয় মূল্যের বা মূল্যের 33/20 গুণ হয়, তাহলে কি করতে হয়, এখানে আছে 33/20, এখানে নিচেরটা হবে সিপি আর উপরেরটা হবে এসপি, যদি এরকম থাকে। ঠিক আছে, কারণ 20 ভাগের 33 ভাগ, তাহলে 20 যদি সিপি হয়, তাহলে 33 হচ্ছে এসপি। বোঝা গেল। তাহলে আমাকে যদি এসপি আর সিপি পেয়ে যায়, তাহলে প্রফিট কত হবে, 33 মাইনাস 20 সমান হচ্ছে 13। তাহলে প্রফিট যদি 13 হয়, তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট, এখানে তো লোকসান তো হচ্ছেই না, তাহলে লস তো হচ্ছে না, তাহলে পার্সেন্টেজ অফ প্রফিটই আসবে। পার্সেন্টেজ অফ প্রফিট কি হবে, 13 টাকা লাভ করছে সে 20 টাকা পিছুতে, বা 20 এককের পিছনে 13 একক লাভ করছে, তাহলে ইন্টু 100। তাহলে এখানে 5 5 13 65%।
তার লাভ করছে সে 65%। অপশন 4 রয়েছে সঠিক উত্তর। ৩,৯০০ টাকার একটি অর্থ, এখানে যোগফল অর্থাৎ সাম ছিল ইংরেজিতে, সেজন্য এখানে যোগফল হয়ে গেছে। ৩,৯০০ টাকার একটি অর্থ পি কিউ এবং আর এর মধ্যে ভাগ করা হয়েছে, যাতে আর পি এর ভাগের 2/5 এবং কিউ পায় আর এর ভাগের 3 গুণ। তাহলে কিউ এর শেয়ার কত? এখানে কি বলছে, আর পাচ্ছে পি এর 2/5। তাহলে আমি এখানে লিখতে পারি আর 5R সমান হচ্ছে 2P। আবার এখানে বলছে কিউ হচ্ছে আর এর 3 ভাগের 3 গুণ। কিউ হচ্ছে আর এর ভাগের 3 গুণ, তাহলে কিউ সমান 3R। এইটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি দেখো পি কে যদি 5ই ধরে নিই, এই পি এর ভ্যালুটা যদি 5 ধরে নিই, তাহলে পি যদি 5 হয়, তাহলে পি এর 2/5 পেয়েছে আর, তাহলে আর কত পাবে 2, কারণ পি এর 2/5 পাচ্ছে আর, তাহলে পি যদি 5 হয় তাহলে আর পাবে 2। ঠিক, তাহলে আর যদি 2 পায়, এখানে কিউ পাচ্ছে আর এর 3 গুণ, তাহলে কিউ পাবে 3 গুণ মানে 6। এবার আমাকে কিউ এর শেয়ার বলছে, তাহলে এখানে পি কিউ আর তিনটে যদি আমি পেয়ে যাই, তাহলে কি করতে পারবো আমরা এখান থেকে? তুমি এখান থেকে রেশিও করেও করতে পারো, কোনো সমস্যা নেই, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে, যেখানে পি ইস টু কিউ ইস টু আর, যেটা হচ্ছে 5:6:2। তাহলে এখানে কিউ এর শেয়ার চেয়েছে, কিউ এর আনুপাতিক ভাগ হবে 6 বাই 5 আর 6 11 2 13 ইন্টু মোটা অর্থ 3,900, 3 13 39, তাহলে 300 বা 1800। তাহলে কিউ এর শেয়ার হবে 1800 টাকা। অপশন 1 রয়েছে সঠিক উত্তর। ক্ষুদ্রতম সংখ্যা কোনটি যাকে 72 এবং 96 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? সিম্পল, 72 আর 96 লসাগু করতে হবে। 96 আর 72 লসাগু করতে হবে। দুটোই 24 দ্বারা বিভাজ্য, আমি একবারে চলে যাবে, 24 4 96, 24 3 72। তাহলে এদের এলসিএম হচ্ছে 24 গুণিত 4 গুণিত 3, তাহলে 12 12 144 2 288। তা 288 যদি এলসিএম হয়, মানে 288কে যদি আমি 72 এবং 96 দিয়ে ভাগ করি, এ হচ্ছে একমাত্র ক্ষুদ্রতম সংখ্যা যার কোনো অবশিষ্ট থাকবে না। এবার বলছে 5 অবশিষ্ট থাকবে, তাহলে এর সাথে আমাকে 5 যোগ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে 294। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর। দুটি অনুরূপ নলাকার জগের উচ্চতা 5 সেমি এবং 8 সেন্টিমিটার। ছোট জগের ধারণ ক্ষমতা অর্থাৎ আয়তন 64 ঘন সেন্টিমিটার হলে বড় জগের ধারণ ক্ষমতা কত? এখানে জিনিস একটা মনে রাখতে হবে, সেটা যদি তুমি মনে রাখো তাহলে খুব ইজিলি করতে পারবে। এখানে কি হয়, ঘন হয় না, তাহলে মনে রাখবে যে দুটোই শঙ্কুর ক্ষেত্রে বা এরকম জগের ক্ষেত্রে, লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে কি হয়, তাদের যে কোনো একটি এককের মান, অর্থাৎ সেটা উচ্চতা হতে পারে, সেটা ব্যাস হতে পারে, সেটা ব্যাসার্ধ হতে পারে, তার কিউবের অনুপাত এর সাথে তার আয়তনের অনুপাত হয়। অর্থাৎ এখানে দেখো প্রথমটার উচ্চতা ছিল 5 আর দ্বিতীয়টার উচ্চতা ছিল 8, তাহলে এদের কিউবের যে রেশিও আসবে সেটাই হবে এদের আয়তনের রেশিও সমান। তাহলে দ্বিতীয়টার আয়তন যদি পি হয় বা কিউ ধরে নি, কিউ হয়, তাহলে এদের এদের কিউ হবে বা কিউবের অনুপাত হবে এদের আয়তনের অনুপাতের সমান। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে শর্ত অনুসার। তাহলে এখান থেকে আসবে 125 বাই 512 ইকুয়াল টু 64 বাই, যেখান থেকে আমি কিউ এর ভ্যালু পাবো, কিউ সমান আসবে 512 ইন্টু 64 বাই 125। যেখান থেকে ক্যালকুলেশন করতে হবে আমাকে, এবং ক্যালকুলেশন করার পর যেটা আমি অ্যান্সার আসবে সেটা হবে 262.144, 262.144 এরকম আসবে অ্যাপ্রক্সিমেটলি। যেখানে 2 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছে, মানে আমার এখান থেকে আসবে 262.14 সেমি কিউব। সো অপশন 2 রয়েছে সঠিক উত্তর। তোমরা এখানে ভাগটা করার সময় যখন দেখবে পূর্ণ সংখ্যাটা পেয়ে যাবে তখনই আন্দাজ লাগাতে পারবে, দশমিকের পর আর করতে হবে না অ্যাকচুয়ালি। নেক্সট দিয়েছে এ একটি কাজ 8 দিনে করতে পারে, যেখানে বি সেই কাজটিকে 12 দিনে করতে পারে। তারা একসাথে 4 দিন কাজ করে এবং বাকি কাজ 2 দিনে সি একাই সম্পন্ন করে।
পুরো কাজ শেষ করতে তাদের মোট 7,200 টাকা দেওয়া হয়, তাহলে এ, বি এবং সি এর আয় যথাক্রমে কত হবে? তাহলে এখানে কি হচ্ছে যে এ যদি কাজটিকে 8 দিনে শেষ করতে পারে, বি করতে পারে 12 দিনে। এদের এলসিএম করে মোট কাজ করে নিলাম, যেটা হচ্ছে 24। তাহলে এ করছে 3 ইউনিট করে, বি করছে 2 ইউনিট করে। এরা একসাথে করছে, এ প্লাস বি 3 দিন করছে, 4 দিন, তার 4 ইন্টু এটা হবে, মানে 4 ইন্টু 5 হবে, মানে 20 ইউনিট করছে। 20 ইউনিট করছে, তাহলে বাকি থাকছে কত? 24 মাইনাস 20 সমান 4 ইউনিট বাকি থাকছে। সেই 4 ইউনিট কাজটা সি 2 দিনেই করে দিচ্ছে, তাহলে সি 1 দিনে করছে 4/2 সমান 2 ইউনিট। এবার দেখো, এ 1 দিনে করছে 3, বি 1 দিনে করছে 2, সি 1 দিনে করছে 2, তাই তো? কিন্তু এখানে কাজটা তো সবাই একই সময় করেনি। এ আর বি করেছে 4 দিন করে, আর বি করেছে, সি করেছে 2 দিন। তাহলে এ করেছে 12 ইউনিট, এ করেছে 8 ইউনিট, এ করেছে 4 ইউনিট। এই কত ইউনিট কে কাজ করেছে সেটা আমার লাগবে। তাহলে আমি বলতে পারি এখানে এ ইস টু বি ইস টু সি, এ করছে 12, এ 8, এ 4, 4 দিয়ে ভাগ করে দিলে 3, 2, 1। 3:2:1 হচ্ছে এবিসি এর রেশিও। তাহলে এখানে যে অপশনসগুলো রয়েছে দেখো, 3:2:1-এ একমাত্র 3 নাম্বারটাই রয়েছে, তো সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। বাকি কোনোটাই 3:2:1-এ নেই, কারণ এখানে যে অঙ্কগুলো আছে খুব সহজ সহজ আছে, অপশন দেখে তুমি আন্দাজ করতে পারবে, বার করার কোনো প্রয়োজন হবে না। এবারে চার্ট দেওয়া আছে, দুটি পাই চার্ট, এবং সেই দুটি পাই চার্টে কি দেওয়া আছে একবার পড়ে নাও ভালো করে। যেখানে প্রথমটাতে দেওয়া আছে এনরোল ক্যান্ডিডেটের পার্সেন্টেজ, আমাদের এ বি সি ডি ই এফ জি 7টি কলেজের। আর সেকেন্ড পাই চার্টে দেওয়া আছে সেই 1,80,000 ক্যান্ডিডেটের মধ্যে যারা এনরোল করেছিল তাদের মধ্যে 75,000 কোয়ালিফাইড ক্যান্ডিডেটের, সেটাও এ বি সি ডি ই এফ 7টি কলেজের। এবার আমাকে দিয়েছে সেই ইনস্টিটিউটে নথিভুক্ত প্রার্থীর সংখ্যার সাপেক্ষে নিচের কোন প্রতিষ্ঠানে যোগ্য প্রার্থীর সর্বোচ্চ শতাংশ রয়েছে। এবার এখানে এইটা আমাকে দিয়ে দিয়েছে, নয়তো আমাকে অনেক বার করতে হতো, কাজে আসতো বা সমস্যা হতো, দেরি হতো করতে। এনরোল্ড ক্যান্ডিডেটের সংখ্যা দিয়ে দিয়েছে বি, ই, এফ আর জিতে। তাহলে এবার এখানে এদের মধ্যে কাদের সর্বোচ্চ শতাংশ সিলেক্টেড হয়েছে বা কোয়ালিফাইড হয়েছে সেটা আমাকে ব্যাটার করতে হবে। তাহলে বি এর ক্ষেত্রে সিলেক্টেড ক্যান্ডিডেট হচ্ছে 18,000, মোট হচ্ছে এনরোল্ড, তার বি এর কত পার্সেন্ট সিলেক্টেড হয়েছে? 15%, তাহলে 15%। 18কে 15 দিয়ে গুণ করে দাও, সরি বি এর মোট ক্যান্ডিডেট হচ্ছে 75,000, তাহলে বি এর কোয়ালিফাইড ক্যান্ডিডেট হচ্ছে 75,000 ইন্টু 15%। এখানে যেটা দেওয়া আছে সেটা টোটালের উপর দেওয়া আছে, আর এখানকার এই যে বি এর ভ্যালু দিয়েছে এইগুলো তোমার এখানে দেওয়া আছে। তাহলে বি এর কোয়ালিফাইড ক্যান্ডিডেট কত? কোয়ালিফাইড ক্যান্ডিডেট হচ্ছে এটা 75,000 ইন্টু 15%, যেটা হচ্ছে তুমি 750-কে 15 দিয়ে গুণ করে দাও, যে 775-কে 15 দিয়ে গুণ করে 1125, 11,250। ঠিক একই রকম ভাবে ই এর বার করব। ই এর হচ্ছে কত? ই কত আছে? 70, টোটাল তো 75,000ই, ইন্টু ই কত রয়েছে? 20%, তাই 20% করে নেবো। তাহলে এখানেও তাই আসবে, 75 দিয়ে 150 মানে 15,000। ই তারপর হচ্ছে এফ, এফ এর হচ্ছে 75,000-এর পিছনে এফ এরও 15%, দেখো বার বেশি করতে হবে না, একই আছে। এর তাহলেও আবার 11,250 হবে। আবার জি কত আছে? জিও তাই আছে, 75,000-এর 20% মানে হচ্ছে 15,000। এবার দেখো কার পার্সেন্ট বেশি হওয়া উচিত। দেখো বি এর 18,000 মোট স্টুডেন্ট ছিল, তার মধ্যে 11,250 পাস করেছে। ই এর 28,800 ক্যান্ডিডেট ছিল, তার মধ্যে 15,000 পাস করেছে। ডি ই এর এফ এর 21,600 ছিল, তার মধ্যে 11,250 করেছে। আর জি এর 16,200 ছিল, তার মধ্যে 15,000 ক্যান্ডিডেট পাস করেছে। তাহলে সব থেকে বেশি কার পার্সেন্টেজ পাস করেছে? দেখো 15,000 জন পাস করেছে এর 16,200 জনের মধ্যে, তাহলে এর পার্সেন্টেজ সব থেকে বেশি। এটা দেখেই তো আমরা বুঝতে পারছি, কারণ বাকিদের ডিফারেন্স দেখো অনেকটা না। 18-র মধ্যে 11,000, 28,800-র মধ্যে 15,000, 21,600-র মধ্যে 11,000, আর এখানে 16,200-র মধ্যে 15,000। তাহলে এর পার্সেন্টেজটা সব থেকে বেশি আসবে, যদি আমি 100 দিয়ে গুণ করে বার করি তো। তাহলে জি হয়ে যাবে সঠিক উত্তর, যেখানে সব থেকে বেশি পরিমাণে ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে বা নির্বাচিত হয়েছে। ওই একই দেওয়া আছে এখানে, এখানে চেপে গেছে একটু লেখাটার উপর।
তো ইনস্টিটিউট এ তে নথিভুক্ত প্রার্থীদের সংখ্যা এবং ইনস্টিটিউট জি তে যোগ্যতা অর্জনকারী প্রার্থীর সংখ্যার অনুপাত কত? তাহলে এ তে নথিভুক্ত কত? এ তে হচ্ছে নথিভুক্ত হচ্ছে 15%, তাই তো? তাহলে 15% তোমাকে বার করতে হবে। মোট নথিভুক্ত হচ্ছে 1,80,000। তাহলে এ তে এনরোল্ড ক্যান্ডিডেট হচ্ছে 1,80,000 ইন্টু 15%, মানে 15কে 18 দিয়ে গুণ করে দাও, তাহলে হচ্ছে 270। এক লক্ষ 80,000 হলে এখানে 27,000 আসছে। তাহলে এর এনরোল্ড ক্যান্ডিডেট হচ্ছে 27,000 এর। আর জি এর যোগ্যতা অর্জনকারী আমরা আগেরটাতেই বার করেছিলাম, দেখে নাও যোগ্যতা অর্জনকারী কত ছিল, 15,000 জন। এই যে, তাহলে এখানে জি এর যোগ্যতা অর্জনকারী হচ্ছে কত, 15,000। তাহলে এর 15,000 আর এর 27,000, এদের মধ্যে অনুপাত চেয়েছে। তাহলে প্রথমে কার চেয়েছে এ, তাহলে এ হচ্ছে 27,000 ইস্টু 15,000 এর এনরোল ক্যান্ডিডেট, আর জি এর সিলেক্টেড ক্যান্ডিডেট বা কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তাহলে এখানে 0 0 কেটে দিলে 27:15 থাকবে, 3 দিয়ে 3 9 27, 3 5 15, তাহলে 9:5। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর। একটু চেপে গেছে। একটি স্কুলে গ্রেড 10 এর 3টি বিভাগের শিক্ষার্থীর সংখ্যা 3:5:8 অনুপাতে। যদি 3টি বিভাগে যথাক্রমে 15 জন, 30 জন এবং 15 জন আরও শিক্ষার্থী ভর্তি হয়, তাহলে তাদের নতুন অনুপাত হয় 4:7:9। নতুন ভর্তির আগে মোট শিক্ষার্থী কত ছিল? তাহলে দেখো এখানে আমি 3টি বিভাগ যদি আমি ধরে নিই যে এ, বি আর সি, তাহলে A:B:C দিয়ে দিয়েছে। এবং প্রত্যেকের ক্লাসে যদি আবার নতুন করে 15, 30 এবং 15 জন ঢোকে, তখন ABC হয়ে যাচ্ছে 4:7:9। তাহলে আমার এখানে 3টে অনুপাত দেওয়া আছে, 3টে অনুপাত দিয়ে আমি কাজ করব না, আমি করব দুটো নিয়ে। তাহলে এখান থেকে আমি A:B, C 3:5 লিখতে পারি, এখান থেকেও A:B 4:7 লিখতে পারি। তাহলে এবার এটাকে 3x ধরে নাও, এ তে ছিল 3x জন আর বি তে ছিল 5x জন। প্রথমে এ তে আমি আরো 15 জন দিলাম, বি তে আমি আরো 30 জন দিলাম, তাহলে তাদের অনুপাতটা হয়ে গেল 4:7 বা 4/7। এটা আমাকে ক্যালকুলেশন হবে। তাহলে 21x প্লাস 7 15 এবং 105 সমান 20x, 4 3 12 120। তাহলে 21 বাদ চলে গেলে x সমান 105 বাদ দিলে 15, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 15। x যদি 15 হয়, তাহলে মোট ক্যান্ডিডেট কত ছিল এখানে, 3 আর 5 8, 8 আর 8 16, তাহলে 16x। তাহলে 16x মানে হচ্ছে 16 গুণিত 15, 16কে 15 দিয়ে গুণ 225 আর 15 240 জন। তাহলে মোট ক্যান্ডিডেট সংখ্যা ছিল 240 জন। অপশন 4 রয়েছে সঠিক। জ্যাক একটি কাজ শেষ করতে পিটারের চেয়ে 3 গুণ এবং জাস্টিনের চেয়ে দ্বিগুণ সময় নেয়। একসাথে কাজ করে তারা 15 দিনের মধ্যে কাজ শেষ করতে পারে। জাস্টিন একা কাজ শেষ করতে কত সময় নেবে? তাহলে এখানে কি হচ্ছে, 3 গুণ আর এর দ্বিগুণ, দুটো লসাগু করে 6 করে ধরে নাও। 6 যদি হয়ে যায়, তাহলে দেখো এখানে জ্যাক ধরে নাও 6 একক কাজ করতে পারে। তাহলে পিটারের চেয়ে 3 গুণ, তাহলে পিটার কত কাজ করতে পারে, 2 একক। পিটারের 3 গুণ কাজ করতে পারে। আর জাস্টিন জাস্টিনের দ্বিগুণ সময়, আচ্ছা সময় নেয় বলতে, তাহলে এর ধরে না জ্যাক ধরো 6 দিন সময় নেয়, তাহলে পিটার 2 দিন সময় নেয় আর জাস্টিন 3 দিন সময় নেয়। দেখো আমার এখানে যা যা বলেছে সেই হিসাবে আমি করলাম। তাহলে জ্যাক যে কাজটা 6 দিনে করে, পিটার সেই কাজটা 2 দিনে করে, জাস্টিন সেটা 3 দিনে করে। যে হিসাবে, এই হিসাবে আমি করে দিলাম। তাহলে মোট কাজ যদি আমি করে নিই 6 ইউনিট লসাগু করে, তাহলে জ্যাক করে 1 ইউনিট ডেলি, পিটার করে 3 ইউনিট ডেলি আর জাস্টিন করে 2 ইউনিট ডেলি। তাহলে একসাথে তারা যদি কাজটি করে, দেখো একসাথে 1 আর 3 4 আর 2 6 ইউনিট করে দেবে। 6 ইউনিট যদি তারা একদিনে করে দেয়, তাহলে 6 কাজটা শেষ করতে তাদের কতদিন সময় লাগবে, 6/6 সমান 1 দিন সময় লাগবে। তাহলে মোট কাজটা শেষ করতে তাদের 1 দিন যদি সময় লাগে, এখানে কত দিনে শেষ করছে কাজটা, 15 দিনে। তাহলে এই 1 দিনটাই এখানে রিপ্রেজেন্ট করছে 15 দিনকে। তাহলে 1 দিন যদি 15 দিনের সমান হয়, এখানে জাস্টিনের একা কাজ শেষ করতে কতদিন লাগবে, জাস্টিন একা কাজ করতে এখানে কতদিন লেগেছে, 3। তাহলে 1 যদি 15 হয়, তাহলে 3 সমান কত হবে, 3 15 45 দিন। জাস্টিনের একা কাজটি শেষ করতে সময় লাগবে 45 দিন। অপশন 4 রয়েছে সঠিক।
পি এবং কিউ দুটি শহর, একজন মানুষ পি থেকে কিউ পর্যন্ত গড় 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালায়। তিনি 4 ঘন্টার জন্য কিউতে থামেন এবং তারপরে একই পথে অনুসরণ করে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পিতে ফিরে যান। পুরো ট্রিপে 22 ঘন্টা সময় নিলে তার গড় গতি কত হবে? দেখো 22 ঘন্টা তার মোট সময় লেগেছিল, কিন্তু তার মধ্যে সে 4 ঘন্টা কিউতে থেমেছিল। তার মানে তার সময় হচ্ছে, মানে ভ্রমণকৃত সময় হচ্ছে 18 ঘন্টা, যে 18 ঘন্টা সে গাড়ি চালিয়েছিল। এবার প্রথমে গেছিল তার 50 কিলোমিটার স্পিডে, মানে স্পিডের রেশিও ছিল প্রথমে 5 আর তারপরে ছিল 40, মানে 50:40 বা 5:4 বলতে পারি। তা স্পিডের রেশিও যদি 5:4 হয়, তাহলে টাইমের রেশিও কি হয়? উল্টোটা হয়, মানে 4:5। তাহলে 4:5 যদি আমি 18কে ভাঙি, কারণ সে যদি 4 যায়, যাওয়ার সময় 4 ঘন্টা লাগে, 4 একক টাইম লাগে, তাহলে আসার সময় 5 একক টাইম লেগেছিল। মোট টাইম তো সে 18 ঘন্টায় গাড়ি চালিয়েছিল। তাহলে 4:5 তাকে যদি ভেঙে দাও, তাহলে এখানে কি পাওয়া যাবে? আর দেখো 4 আর 5 9 হচ্ছে, 2 পাবে, তাহলে 18কে ভাগ করলে তা 4 2 8 ঘন্টা সে যাবার সময় লেগেছিল, আর ফিরে আসার সময় লেগেছিল 5 2 10 ঘন্টা। এটা আমি পেয়ে যাচ্ছি। এইটা আমি কেন বার করব? এটা বার করবো আমি এই কারণেই, শুধু ডিস্টেন্স বার করার জন্য, কারণ আমি ডিস্টেন্সটা জানি না। তাহলে এখানে 50 কিলোমিটার বেগে সে 8 ঘন্টা গেছিল, আর 40 কিলোমিটার বেগে দেখো 10 ঘন্টা গেছিল। দেখো দূরত্বটা তো সেম ছিল না? তাহলে কত দূরত্ব হচ্ছে? 50কে 8 দিয়ে গুণ করে বার করতে পারো, বা 40কে 10 দিয়ে গুণ করে বার করতে পারো। দেখো 200 কিলোমিটার। তা যাচ্ছে সে 200 কিলোমিটার, আবার ফিরেও আসছে 200 কিলোমিটার, তাহলে মোট যাচ্ছে সে 400 কিলোমিটার। কত সময়ে সময় নিচ্ছে সে? মোট 18 ঘন্টা, তাই না? আর সরি, আর 4 ঘন্টা রেখেছিল, মানে মোট 22 ঘন্টা। তাহলে 22 দিয়ে ভাগ, মানে হচ্ছে 400/22। 400কে যদি আমি 22 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি আসবে? এখানে 11 থাকবে, এখানে 200 থাকবে, তাই 200কে 11 দিয়ে যাবে। 5 8 40, 400 400 400 400, এখানে 800 আসবে। তাহলে এখানে 400/11 আসবে। সরি, মানে এখানে 50কে 8 দিয়ে গুণ করলে দেখো 400 হয়। আমি 5 8 40-এর বদলে 20 কি করে করলাম ভগবান জানে। তো এখানে 400/11 আসবে। তাহলে দেখো 3 11 33, 7 নামবে 0, 6 11 66, 4 নামবে, দশমিক যাবে 0, আবার 3 যাবে, তাহলে 36 দশমিক সামথিং আসবে, যেটাতে এখানে রয়েছে অপশন একটাই, সেটা রয়েছে সঠিক উত্তর, 3 নম্বরে রয়েছে। 4টি কঠিন ঘনক বা সলিড কিউব, প্রতিটির আয়তন 1728 ঘন সেমি করে, প্রতিটি সারিতে 2টি কিউব সহ 2টি সারিতে রাখা হয়। তাহলে যে বর্গাকার ভিত্তি সহ একটি আয়তাকার ক্ষেত্রাকার কঠিন গঠন করে বা সলিড তৈরি হয়, তার মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? অর্থাৎ একটা ঘনকের আয়তন হচ্ছে, একটা ঘনক তোমাকে দিয়ে দিয়েছে যার আয়তন হচ্ছে 1728 ঘন সেন্টিমিটার। এবার এখানেই পাশাপাশি দুটো করে রাখা আছে ঘনক, পাশাপাশি দুটি করে, আবার এখানেও একটা রেখেছো, আর এখানেও একটা রেখেছো। তাহলে যে মোট আয়তক্ষেত্রাকার যে সলিড বা ঘনকটা তৈরি হচ্ছে কঠিনটি, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে প্রথমে দেখো আয়তন দিয়ে দিয়েছে, একটি ঘনকে জানি বাহুর কিউব সমান হয় আয়তন, মানে 1728। তাহলে এখানে বাহু কত হবে? একটি ঘনকের বাহু হচ্ছে কিউব রুট 1728, মানে হচ্ছে 12। অর্থাৎ এই একটা বাহু হচ্ছে 12। তাহলে একটা বাহু যদি 12 হয়, তাহলে এই যে আয়তক্ষেত্রাকার এখানে তৈরি হয়েছে, এর দৈর্ঘ্যটা কত হচ্ছে? দেখো 12 12 24। এর প্রস্থটা কত হচ্ছে? দেখো 24, মানে এইদিকে এইটা দেখো 24, আর উচ্চতা দেখো কত হচ্ছে? 12, তাই না? তাহলে এর তোমার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে? 2 গুণিত, প্রথমে 24 গুণিত 24 একবার, প্লাস 12 গুণিত 24 একবার, আবার একবার এইদিকেও 24 গুণিত 12 একবার, এটা। তাহলে 24 2 24 24 576, প্লাস 12 24 288, প্লাস 288। তাহলে 288 288 576 576 576 1152, সমান 2 দিয়ে গুণ করলে 2200 2304, 2304 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে কি হচ্ছে? যে আয়তকারটা তৈরি করবে তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2304 বর্গমিটার। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। এখানে এই ফর্মুলাটা নিশ্চয়ই তোমরা জানো, দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য গণিত উচ্চতা, প্রস্থ গণিত উচ্চতা। ক্লিয়ার?
আমরা জানি না যে সমকোণী চৌপলের ক্ষেত্রে 2 গণিত এলবি প্লাস বিএইচ প্লাস এলএইচ, যেখানে এল হচ্ছে লেন্থ, বি হচ্ছে ব্রিথ, এইচ হচ্ছে হাইট। একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ 12 বছরে 4 গুণ হয়ে যায় যখন সাধারণ সুদের বিনিয়োগ করা হয়, মানে সরল সুদে। কত বছরে এটি একই হারে নিজের 10 গুণ হয়ে যাবে? খুব সহজ, এক কথাতে হয়ে যায় অ্যান্সারগুলো। তবু আরেকবার ভেঙে দিই, কারণ অনেকদিন পর হচ্ছে এটা। এর আগে রেলের যখন করেছিলাম অনেক ছিল এই অঙ্ক। তো এখানে 12 বছরে 4 গুণ হচ্ছে, অর্থাৎ তুমি ধরো 100 টাকা রেখেছিলে, 100 টাকাটা 4 গুণ হয়ে হলো কত টাকা? 400 টাকা হয়ে গেল 12 বছর। তাই সুদ ক টাকা পেলে? রেখে তো ছিল তুমি 100 টাকা না, তাই সুদ তুমি পেলে 400 থেকে 100 টাকা বাদ, মানে হচ্ছে 300 টাকা। তাই সেই সুদ 300 টাকা সুদ হচ্ছে 12 বছর সময় নিচ্ছে, তাহলে 1 বছরের সুদ হচ্ছে 300কে 12 দিয়ে ভাগ, মানে 25। সরল সুদ যেহেতু সিম্পল হয়ে যাবে 25% সুদের হার। এবার বলছে সেই হারে কত বছরে 10 গুণ হবে? 10 গুণ হতে গেলে সেই তোমার 100 টাকাটাকে কত টাকা হতে হবে? 1000 টাকা। তখন সুদ কত হতে হবে? 100 বিয়োগ, মানে সুদ হতে হবে 900 টাকা। তা সেই 900 টাকা সুদ হতে গেলে 25% হারে কতদিন সময় লাগবে? 25 দিয়ে ভাগ, মানে 4 4 9 36 বছর। তার কত সময় লাগবে? 36 বছর। অপশন 4 এ রয়েছে সঠিক উত্তর। 3 জন নারী দ্বারা 35 বছর, 48 বছর এবং 49 বছর বয়সী 3 জন পুরুষের প্রতিস্থাপিত হলে 10 জনের কমিটির গড় বয়স 3 দ্বারা বৃদ্ধি পায়। তাহলে সেই 3 নারীর গড় বয়স কত ছিল? তাহলে এখানে 10 জনের একটা টিম ছিল, সেই টিমে 35 বছর বয়সী, 48 বছর বয়সী এবং 49 বয়সী 3 জন পুরুষের পরিবর্তে 3 জন নারী এসে যোগদান করে, যার ফলে তাদের গড় বৃদ্ধি পেয়ে যায় 3 করে। তাহলে গড় 3 করে বাড়লে মোট কত বাড়লো? 10 জনের 3 করে বাড়লো, মানে 30 বেড়ে গেল। আর তাদের জায়গাতে এসেছিল না, এদের জায়গাতে, তাহলে এদের বয়সগুলো তো যোগ থাকছে। তাহলে সেই 3 জনের নারীর মোট বয়স কত হবে? 35 বছর প্লাস 48 বছর প্লাস 49 বছর, তার সাথে সাথে সবার জন্য 3 করে সে বাড়িয়ে দিয়েছে, সেটা 30 বছর। তাহলে এইটা হচ্ছে তাদের মোট বয়স, 3টে নারীর। তাহলে একে 3 দিয়ে ভাগ করে দিলে তাদের গড় বেড়ে পেয়ে যাবো। তাহলে 35, 48, 49 আর 30 যোগ করো। এই সবগুলোকে যোগ করলে আমি পাচ্ছি 162/3, বা হচ্ছে 54 কেজি, 54 বছর। তা সেই 3 জন নারীর গড় বয়স কত ছিল? 54 বছর। অপশন 1 এ রয়েছে সঠিক উত্তর। একটি মেয়ে এ থেকে বি পর্যন্ত সাইকেল চালায় 25 কিলোমিটার দূরত্ব 2 ঘন্টা 20 মিনিটে। এ থেকে রাস্তাটি 15 কিলোমিটারের জন্য একটি সমতল রাস্তা এবং তারপর এটি বি পর্যন্ত ঢালু হয়ে গেছে। সমতল রাস্তায় মেয়েটির গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তার গড়ে উতরাই গতিটি কত ছিল? অর্থাৎ এ থেকে বি একটা রাস্তা, ঠিক আছে, যেটা হচ্ছে দূরত্ব 25 কিলোমিটার। এবার এ থেকে 15 কিলোমিটার পর্যন্ত সেটা সমতল রাস্তা, তারপর এ থেকে বিতে 10 কিলোমিটার বাকি যেটা, সেটা হচ্ছে একটু ঢালু রাস্তা। তাহলে এইটা হচ্ছে 15 কিলোমিটার আর এটা হচ্ছে 10 কিলোমিটার, মোট 25 কিলোমিটার রাস্তা। এবার এখানে মোট 25 কিলোমিটার যেতে সে সময় নিচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। তাহলে এখানে তার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এখানে তার গতিবেগ কত হবে? তাহলে দেখো 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 15 কিলোমিটার যেতে তার সময় কত লাগবে সেটা আমি বার করবো। তাহলে 10 কিলোমিটার যেতে 1 ঘন্টা লাগে, মানে 10 কিলোমিটার যেতে তার সময় লাগে 60 মিনিট, আমি 1 ঘন্টা করে দেবো। তাহলে 15 কিলোমিটার যেতে সময় লাগবে তার কত? তার সিম্পল 1.5 গুণ হয়ে যাচ্ছে, মানে 90 মিনিট লাগবে, 1.5 ঘন্টা লাগবে। তার 90 মিনিট টাইম লাগছে, এখানে এসে 90 মিনিট কাটিয়ে দিল। তার হাতে সময় কত আছে? মোট তো 2 ঘন্টা 20 মিনিট লাগে, 2 ঘন্টা 20 মিনিট মানে 2 20 100, 2 60 120 আর 20 140 মিনিট। তাহলে 140 থেকে 90কে বাদ দিয়ে দাও, তাহলে থাকছে হাতে তোমার 50 মিনিট। সেই 50 মিনিটে তুমি 10 কিলোমিটার চলে যাচ্ছ, তাই না? তাহলে 50 মিনিটে যদি তুমি 10 কিলোমিটার যাও, তাহলে আমাকে গতিবেগ বার করতে বলেছে। গতিবেগ আমরা 60 মিনিটের হিসাবে বার করি, তাহলে 60 মিনিটে তুমি কত যাবে? তাহলে 50 থেকে 50 যদি 10 যাও, তাহলে 60 যাবে কত? 60 বাই, অবশ্যই বেশি যাবে, তাহলে 60/50 ইন্টু 10, এখানে 5 5 দিয়ে 12, তাহলে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তখন প্রতি ঘন্টাতে সে যাচ্ছে 12 কিলোমিটার, যেটা হচ্ছে তার ঢালু জায়গায় গতিবেগ, 12 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক উত্তর। একজন ব্যক্তি টাকা ধার নিয়েছিলেন এবং 1089 এর দুটি সমান বার্ষিক কিস্তিতে ফেরত দেন 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি হারে। ধার করা যোগফল কি ছিল? অর্থাৎ কত টাকা সে ধার করেছিল। তাহলে সে দুটি কিস্তিতে শোধ দেয় 1089 টাকা করে
10% চক্রবৃদ্ধি সুদে, অর্থাৎ প্রথম বছর দেয় 1089 টাকা, তারপরের বছর দেয় আবার 1089 টাকার 10% সুদ সহ। তাহলে সে যদি সে 2 বছরে বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ নিয়ে থাকে, তাহলে সে কত টাকা ধার নিয়েছিল। এটা যেটা আমি একটা বেসিক যেটা কনসেপ্ট, সেই অনুযায়ী কি হবে, ধরে সে পি টাকা যদি ধার নিয়ে থাকে, তাহলে পি টাকার সুদের হার কত হবে, পি ইন্টু 1 প্লাস এখানে 10 আছে, তাই 10/100 টু দি পাওয়ার ক বছরের জন্য, 2 বছর স্কোয়ার। এটা হচ্ছে কি সুদ আসল আসবে। এটার সমান হচ্ছে প্রথমে সে 1089 টাকা দিল, তারপরে আবার সে দিচ্ছে 1089, তার পিছনে 1 প্লাস 10/100 ইন্টু 1 বছরের জন্য। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট ওয়াইজ আমাদের কনসেপ্ট, কিন্তু এটাকে ক্যালকুলেশন করতে আমার বেশ সময় লেগে যাবে। এবার 10% চক্রবৃদ্ধি সুদ বলতে কি বোঝায়, যে যখন পি আর এখানে অ্যামাউন্ট, তাহলে পি যখন 10 টাকা হয়, প্রথম বছরে সুদ হয় 11 টাকা, তাই তো। পি যখন 10 টাকা হয়, অ্যামাউন্ট হয়ে যায়, মানে সুদে আসলে হয়ে যায় 11 টাকা 1 বছর পর। তারপরে ক্ষেত্রে দেখো, এখানে পি যখন এখানে 100 হয়ে যায়, তখন এটা হয়ে যায় 121, অর্থাৎ সিম্পল স্কোয়ার করে দিতে পারো, তাই তো। এবার এখানে কি হয়েছে, এই 100 সেটা দুবার দিচ্ছে, আর এখানে 10, তার উপরে দেখো 100 দিচ্ছে, প্রথম বছরে ধরো একবার 100 দিল, তারপরে বছর যদি 110% সুদে দাও, তাহলে তখন আবার তোমাকে 110 দিতে হবে। তাহলে মোট তুমি কত দিচ্ছ, 210 দিচ্ছ অ্যামাউন্ট বা রাশি পি। তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যামাউন্ট কত হচ্ছে, 121 যেটা তুমি দিচ্ছ, সেটা তোমার এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে 1089। তাহলে এখানে এইটা হচ্ছে 210, আর এখানে হবে 242, যেটা মোট। এটা 2 দিয়ে গুণ হয়ে যাবে সিম্পল, কিন্তু এটা সরাসরি 2 দিয়ে গুণ হবে, কারণ 2 দিয়ে গুণ করার পর তোমার 10% বাড়বে একটা, সেটা 210। তাহলে এখানে 121 যদি 1089 টাকা হয়, তাহলে 210 এককটা কত হবে, সেটা তোমাকে বার করতে হবে। তাহলে 121 যদি 1089 হয়, তাহলে 210 কত হবে, সেটা হচ্ছে পি তোমার। সিম্পলি এটা অনেক সহজে হবে যদি বুঝতে পারো, তো না হলে তোমাকে এই সিম্পল কনসেপ্টে করতে হবে, অনেক সময় লাগবে। সো এখানে 210/121 ইন্টু 1089। তাহলে এখানে 11 দিয়ে কেটে দাও, 11 11 121, 11 দিয়ে এটা কাটবে 11 9 99, 11 9 99, 9 দিয়ে এটা আবার কেটে যাবে। এবার 9 দিয়ে এটা কাটবে, 9 0 0, 9 1 কে 9, 9 2 18, তাহলে 1890 টাকা। তাহলে তার পি এর পরিমাণ ছিল 1890 টাকা। অপশন নাম্বার 1 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন কর্মচারী তার বেতনে 2টি পরপর ইনক্রিমেন্ট পায়, যার ফলস্বরূপ তার বেতন প্রাথমিক বেতনের 2.5 গুণ হয়ে যায়। তার প্রথম শতাংশ বৃদ্ধি কত ছিল যদি দ্বিতীয় শতাংশ বৃদ্ধি প্রথমটির চেয়ে 4 গুণ বেশি হয়? তাহলে এখানে কি বলছে, যে পরপর 2টি ইনক্রিমেন্ট পাওয়ার জন্য তার বেতন প্রাথমিক বেতনের 2.5 গুণ হয়ে গেছিল। তো যদি প্রাথমিক বেতন 100% হয়ে থাকে, তাহলে তার পরবর্তী বেতন হয়েছিল 100 গুণিত 2.5, মানে হচ্ছে 250%। তাহলে বাড়লো কত, বৃদ্ধি কত ঘটলো, তাহলে 250 মাইনাস 100 সমান 150% বাড়লো। এবার দুটো ইনক্রিমেন্ট হয়েছিল না, তাহলে প্রথমে একটা ধরে নাও x% ইনক্রিমেন্ট হয়েছিল, আর দ্বিতীয়টা তাহলে 4 গুণ হয়েছিল, মানে 4x% হয়েছিল। দুটোই তো বেড়েছিল, তাহলে আমরা ফর্মুলাতে সেই ফেলে দেবো, অর্থাৎ প্লাস এক্স প্লাস 4x প্লাস এক্স ইন্টু 4x বাই 100। এখান থেকে আমি পাচ্ছি 5x, এখান থেকে 4 দিয়ে এটা কেটে যাবে 25, তাহলে এখান থেকে পাচ্ছি প্লাস এক্স স্কোয়ার বাই 25, যেখান থেকে আমি পাচ্ছি 125x প্লাস এক্স স্কোয়ার বাই 25% বৃদ্ধি হচ্ছে। এবার এইটা সমানই দেখো 150%, তাহলে এটা সমান হচ্ছে 150। এবার এখানে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে, তোমার তাহলে এখান থেকে আসবে 125 প্লাস এক্স স্কোয়ার বাই 25 সমান 150, যেটা রয়েছে এদিকে। এখান থেকে দেখো আমি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 125, এই 25কে 150 দিয়ে গুণ হয়ে যাবে, 15কে 25 দিয়ে গুণ করলে 375 হয়, 375 পর একটা শূন্য, মানে 375, 3750 এইদিকে মাইনাস চলে আসবে, তাই 3750 সমান 0। এবার 15 25 দেখো হচ্ছে, তাহলে 150, আচ্ছা 150 25 3750 হচ্ছে, 150 থেকে 25 বাদলে 125 হয়ে যাচ্ছে, তাহলে ওইটা দিয়ে আমি রেখে দেবো, প্লাস 150x, সরি এখানে x থাকবে, মাইনাস 25x মাইনাস 3750 সমান 0।
এবার এখান থেকে দেখো আমি আন্দাজ করে নিতে পারি, এবার যদি করতে চাইলে করতে পারো, কিন্তু পরীক্ষাতে এইগুলো করে সময় নষ্ট করো না। এখান থেকে একটা এক্স এর ভ্যালু আসবে -150 আর একটা এক্স এর ভ্যালু আসবে 25। তাহলে দেখো পার্সেন্টেজ বৃদ্ধিতে তো মাইনাস হতে পারে না, তাহলে অপশন এটাই হয়ে যাবে সঠিক উত্তর, 25% একে রয়েছে। 48 গ্রাম ওজনের একটি আধা মূল্যবান পাথরের দাম হলো 2,30,400 টাকা। এখানে কমা এটা, হ্যাঁ, দশমিক নয়, 2,30,400 টাকা। এটি দুটি টুকরোতে বিভক্ত হয়ে যায় যার ওজন হয় 5:7। যদি দামটি ওজনের বর্গক্ষেত্রের সমানুপাতিক হয় তাহলে ক্ষতি কত টাকা হচ্ছে? যা 48 গ্রাম ওজনের, ধরেন একটা হিরে ছিল 48 গ্রাম ওজনের, যার দাম ছিল 2,30,400 টাকা, এবং সেই হীরের দাম কি হয়, তার ওজনের বর্গক্ষেত্রের সমানুপাতে হয়। তাহলে এখানে প্রথমে তার 48 গ্রাম ওজন ছিল, তাহলে 48 গ্রাম এর বর্গ অনুপাতে হচ্ছে, আর একটা ধ্রুবক ধরে নিতে হয় কে, তাহলে হচ্ছে 2,30,000 টাকা, 30,400 টাকা। তাহলে এখান থেকে কে ভ্যালুটা আমি বার করবো, কে সমান পাচ্ছি 2,30,400 বাই 48 গুণিত 48, কাটাকাটি করে দেবো 48 গুণিত 48 দিয়ে। প্রথমে যদি 48 দিয়ে এখানে কাটো তাহলে এখানে 4800 আসবে, আবার 48 দিয়ে কাটলে 100 আসবে, কে সমান পাবে 100 ধ্রুবকটা। এবার দুটি টুকরোতে বিভক্ত হচ্ছে 5:7-এ, তাহলে 48 গ্রামটা যদি 5:7-এ তুমি ভাঙো, তাহলে 5-এর সাথে 12 হচ্ছে, তাহলে 12কে 48 দিয়ে ভাগ 4, তাহলে 4×5 20 গ্রাম একটা, আর 4 সাথে 28 গ্রাম একটা। তাহলে এদের দাম কত হবে 20 গ্রাম আর 28 গ্রামের ক্ষেত্রে? 20 এর স্কোয়ার ইন্টু কে, আর এর দাম হবে 28 এর স্কোয়ার ইন্টু কে। তাই দুটোর মোট দাম কত আসবে, এটা যোগ করলে 20 স্কোয়ার হচ্ছে 400 ইন্টু 100 প্লাস 28 স্কোয়ার হচ্ছে 784 ইন্টু 100, তাহলে এদের দাম আসছে 404,000 টাকা, সরি 40,000 টাকা, আর এর দাম হচ্ছে 78,400 টাকা। তাহলে এই দুটোকে যদি যোগ করে দাও তাহলে আসছে 7/4 1,18,400 টাকা, তাই তো? তাহলে মোট তুমি বিক্রি করে দাম কত টাকা পেলে, ভেঙে যাওয়ার পর এত টাকা, কিন্তু এর দাম ছিল অ্যাকচুয়ালি কত টাকা, এত টাকা। তাহলে লোকসান কত টাকা হলো, 2,30,400 থেকে 1,18,400 বাদ দিয়ে দেবো এখানে, তাহলে 12,000, তাহলে 1,12,000 টাকা তোমার লোকসান হয়ে গেল। সেই জন্য দেখো যত বড় হয় তার দাম আরো বেশি ভাবে বাড়তে থাকে, তার কারণ হচ্ছে এটা বর্গের সমানুপাতে বাড়ে। এটার কথাটাই এখানে একটু ডিফারেন্স আছে, তো যেটা একটু করে নেবে। সো অপশন 1-এ রয়েছে সঠিক উত্তর, 1,12,000 টাকা লোকসান হবে। একটি ডান বৃত্তাকার শঙ্কু 9 সেন্টিমিটার পাশের একটি ঘনক্ষেত্রে খোদাই করা আছে, যা সম্ভাব্য সর্বাধিক স্থান দখল করে। ঘনকের আয়তনের সাথে শঙ্কুর আয়তনের অনুপাত কত? তাহলে একটা ঘনক আছে যার বাহু হচ্ছে 9 করে, এবার এখানেই একটা 9-এর ঘনক বা শঙ্কুকে এখানে ফিট করানো আছে, যেটা সম্ভাব্য সর্বাধিক জায়গা নিতে পারছে, মানে এর ব্যাসার্ধটা, ভূমির ব্যাসার্ধটাও হবে 9, ব্যাস হবে 9, আবার এর উচ্চতাটাও হবে 9, কারণ ঘনকের ভিতরে। তাহলে ঘনকের আয়তন কি হবে, 9 যদি হয় তাই 9-এর কিউব ঘনকের আয়তন, যেটা হবে 9-এর কিউব। আর এখানে দেখো এর 2r মানে ব্যাস হচ্ছে 9, আর এইচ হচ্ছে 9, তাহলে এর আয়তন কত হবে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার হচ্ছে 9/2 এর স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 9, তাহলে এখানে যেহেতু 2r সমান 9 মানে আর রেডিয়াস সমান হবে 9/2, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ হচ্ছে এর আয়তন। তাহলে এর আয়তন বা ভলিউম হচ্ছে এটা, আর ঘনকের আয়তন হচ্ছে এটা, তাহলে এদের মধ্যে অনুপাত চেয়েছে, তাহলে কাদের সাথে কার চেয়েছে, ঘনকের আয়তনের সাথে, তাহলে 9-এর কিউব অনুপাত 1/3 ইন্টু পায়ের মান বসিয়ে দিচ্ছি 22/7 ইন্টু 9/2 ইন্টু 9/2 ইন্টু 9। দেখো ওপরে প্রথমে 3টে 9 রয়েছে, এখানেও 3টে 9 রয়েছে, কেটে দাও, তাহলে এখানে পড়ে থাকছে 1, এখানে কি থাকবে 2 এর সাথে এটা একটা কাটবে 2 11, আর এখানে 3 সাথে 21, তাহলে এখানে থাকছে 1:11/42, তো এবার দুটোকে 42 দিয়ে গুণ করে দাও, তাহলে চলে আসবে 42:11, তাহলে এদের অনুপাত হচ্ছে 42:11, অপশন নাম্বার 2-এ রয়েছে সঠিক উত্তর। 8, 9, 11, 15, 17, 21 এবং n সংখ্যাগুলি আরোহী ক্রমে অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে, মানে ছোট থেকে বড়।
এই সংখ্যাগুলি গড় সংখ্যাগুলি মধ্যকের সমান হলে n এর মান কত? দেখো অ্যাসেন্ডিং অর্ডার যদি সাজানোই থাকে মধ্যককে আমি বার করে নিতে পারবো সহজেই মিডিল ভ্যালু করে, অর্থাৎ এদিকে 1 বাদ, এদিকের 1 বাদ, এদিকে 2 বাদ, এদিকে 2 বাদ, এদিকে 3 বাদ, এদিকে 3 বাদ, তাহলে 15 হচ্ছে মিডিয়ান। তাহলে এখান থেকে আমি মিডিয়ান পেয়ে যাচ্ছি, মিডিয়ান হচ্ছে 15। এবার গড়ও বলে দিয়েছে 15, মানে মিনও হচ্ছে 15। তাহলে মিন বার করবো কি করে? 8 + 9 + 11 + 15 + 17 + 21 + n বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন যেটা হচ্ছে 7 সমান হচ্ছে 15। এবার এগুলো যোগ করো, 8 9 17, 17 আর 11 হচ্ছে 28, 28 আর 15, 28 আর 12 হচ্ছে 40, 40 আর 3 হচ্ছে 43, 43 17 60, 60 আর 21 81। তাহলে 81 + n সমান 7 15 এবং 105। তাহলে এখান থেকে n সমান আসবে 105 থেকে 81 বাদ, মানে হচ্ছে 24। তাহলে n এর ভ্যালু হচ্ছে 24, অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি বিক্রয়ের শেষ 2 সপ্তাহে দাম 40% বা 40% দ্বারা হ্রাস করা হয় এবং 25% ডিসকাউন্ট দ্বারা অনুসরণ করা হয়, অর্থাৎ দুটো ডিসকাউন্ট দেয়, প্রথমে 40% তারপর 25%। যদি মাইক্রোওয়েভ ওভেনের চূড়ান্ত বিক্রয় মূল্য হয় 15,000, চূড়ান্ত বিক্রয় মূল্য কত হবে যদি তার দাম হয় 15,485 টাকা? মানে 15,000, তুমি সিম্পলি এভাবে করতে পারো, 15,485-র উপর প্রথমে 40% লেস দেবে, মানে আসবে 60/100, তারপরে আবার 25% লেস দেবে, মানে 75/100। এই ক্যালকুলেশনটাকে তুমি করতে পারো, এইভাবে তুমি অ্যান্সার পেয়ে যাবে, ডিরেক্টলি অ্যান্সার চলে আসবে। আবার আর একভাবে করতে পারো, প্রথমে টোটাল ডিসকাউন্ট বার করে নিয়ে, অর্থাৎ প্রথমে 40% লেস যাচ্ছে মানে -40, তারপর 25% লেস যাচ্ছে মানে -25, মাইনাস মাইনাসে প্লাস 40 × 50 মানে 1000 বাই 100, ওই প্লাস মাইনাস এবি সূত্র ধরে, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এবি বাই 100 ফর্মুলা ধরে এখান থেকে আমি পাচ্ছি 10। তাহলে এখান থেকে -65 + 10 মানে হচ্ছে -55%, মানে অ্যাকচুয়ালি লেস হচ্ছে 55%। তাহলে 55% যদি লেস হয় তাহলে দাম কত হবে? 100 - 55 সমান হচ্ছে 45%। তাহলে তুমি ডিরেক্টলি এখানে 15,485 এর 45/100% এও বার করতে পারো। যেভাবে তুমি যদি আমি বার করলে আমি যেটা আসবে সেটা হচ্ছে কত আসবে? 6968.25। এবার এখানে নিকটতম দামে চেয়েছে, তাই দশমিকের ভ্যালুটা দেখার দরকার নেই, 6968 আসবে আনসার, অপশন নাম্বার 1 এ রয়েছে সঠিক উত্তর। এখানে যদি 0.5 এর বেশি আসতো, যেমন এখানে 25 এসেছিল, 0.5 এর বেশি এলে তখন এটা 6869 এ চলে যেত, যেভাবে রাউন্ড ফিগার আমরা করি জানো তোমরা প্রত্যেকে। সো অপশন 1 6968 হবে সঠিক উত্তর। গণিত, রসায়ন এবং পদার্থবিদ্যায় একজন শিক্ষার্থী প্রাপ্ত নম্বরগুলি হলো যথাক্রমে 200-র মধ্যে 195, 180-র মধ্যে 133 এবং 160-এর মধ্যে 153। শতাংশে তার গড় স্কোর কত ছিল? তাহলে শতাংশে তার গড় স্কোর করতে গেলে আমরা কি করতে পারবো? টোটাল মার্কস আর অবটেন মার্কস, অর্থাৎ টোটাল অবটেন। টোটাল মার্কস কত হচ্ছে? প্রথমে হচ্ছে 200-তে পরীক্ষা হচ্ছে, তারপর একটা 180-তে পরীক্ষা হচ্ছে, তারপর একটা 160-এ পরীক্ষা হচ্ছে। অবটেন কত করেছে? প্রথমে এটা পেয়েছে 195, নেক্সট পেয়েছে 133, নেক্সট পেয়েছে 153। তাহলে টোটাল ফুল মার্কস হচ্ছে কত? 200, 180 আর 160 যোগ করে দাও, মানে হচ্ছে 540। আর টোটাল অবটেন কত করেছে? 481। ক্লিয়ার? তাহলে এখানে আমি এবার পার্সেন্টেজ বার করে নিতে পারবো যে 481 পেয়েছে আপ টু 540-র মধ্যে, ইন্টু 100 করলেই পার্সেন্টেজ পেয়ে যাবে। 0 0 কাটবে, তারপর এখানে দশমিকের ভ্যালু আসবে 89.07% আসবে, যেটা নিকটতম বা 1 দশমিক স্থান পর্যন্ত রাউন্ড করে নিতে বলেছে, মানে 89.1%। অপশন নাম্বার 1 এ রয়েছে সঠিক উত্তর। সেই একই চার্ট যেটা প্রথমে ছিল, এখানে কি চেয়েছে? বি এবং ই ইনস্টিটিউটের জন্য যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের সম্মিলিত সংখ্যা হলো সি এবং ডি এর নথিভুক্ত প্রার্থীদের সম্মিলিত শতকরার কত শতাংশ? দেখো বি এ আর ই এর যোগ্যতা অর্জনকারী সংখ্যাটা তো জানি না, আগে আমরা বার করেছিলাম। দেখো মনে করে, বি এর এখানে ছিল 15%, 75,000-এর, মানে বি ছিল 11,250 আর ই ছিল 15,000 সম্মিলিত সংখ্যা। তাহলে এদের দুজনকে যোগ করে দিলে 26,250 টাকা, 250 জন টোটাল।
আর এখানে সিআরডি এর নথিভুক্ত প্রার্থী, সিআরডি নথিভুক্ত প্রার্থী কত, ডি হচ্ছে 20%, সি হচ্ছে 18%, মানে 38%। তাহলে সিআরডি এর নথিভুক্ত প্রার্থী বা এনরোলড স্টুডেন্ট বা নাম্বার কত হবে, 1,80,000 এর 38%। কাটাকাটি করতে হবে বা গুণ করতে হবে আমাকে এটা দিয়ে, এটা করলে আমি কত পাবো, 68,400। তাহলে এর এইটা হবে কত শতাংশ সেটা আমাকে বার করতে হবে, সেটা আমাকে চেয়েছে। তাহলে এটা নিচেতে চলে আসবে 68,400, ওপরে চলে আসবে 26,250 ইন্টু 100। এখানে 0 0 দুটো এদিকে কেটে দিতে পারো। তারপর তুমি যেভাবে কাটাকাটি করবে, কাটাকাটি করার পর যে ভ্যালু আসবে সেটা হচ্ছে 38.377%, যেটাকেও রাউন্ড ফিগার নিতে হবে দশমিকের এক জায়গায়। তাহলে এখানে আসবে 38.4%। অপশন নাম্বার 2 রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে একটা সিম্পলিফিকেশন। তো এখানে 9 ডিভাইডেড বাই 9 অফ 9 প্লাস 9, তাহলে অফের কাজ আগে হয়ে যাবে, 81 হয়ে যাবে এটা। তাহলে এখান থেকে থাকবে 9/81 প্লাস 9, আর নিচেতে চলে আসবে 9, এখানে দেখো গুণ আছে, সব ভাগডাগ হবে, অর্থাৎ 9/9 ইন্টু 9 প্লাস 9। তাহলে এখান থেকে ওপর থেকে পাচ্ছ 1/9 প্লাস 9 বাই এখান থেকে পাচ্ছ 9 প্লাস 9। এখানে আসছে 1 প্লাস 81/9 বাই 18 বা 82/9 ইন্টু 1/18। 2 দিয়ে কাটবে, এটা 41 আসবে, এটা 9 আসবে, তাহলে আসবে 41/81। অপশন নাম্বার 1 রয়েছে সঠিক। আবারও একটা সিম্পলিফিকেশন সেম। প্রথমে ব্র্যাকেট কাজ করব, এই ব্র্যাকেট থেকে আমি পাবো 5, এখান থেকে 4 8 32, 8 ভাজিত 32 মানে আসবে 1/4, এখানে আসবে 8 মানে 4/8 সমান আসবে 1/2। এবার কি হবে, এই দুটোর মধ্যে যোগ হবে, অর্থাৎ 1/4 প্লাস 1/2 যোগ করলে আসবে 4, আর এখানে 1 প্লাস 2 মানে হবে 3/4। এই 3/4টার সাথে 5 কি হবে, ভাগ হবে, অর্থাৎ 5 ইন্টু 4/3 হয়ে যাবে। তাহলে এখান থেকে 20/3 হয়ে যাবে। 20/3 সেটা আবার গুণ হবে 12-র সাথে, অর্থাৎ 12 ইন্টু 20/3, 3 যেটা কাটবে 4, 4 20 হয়ে যাবে 80। সো অপশন নাম্বার 2 রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 26 নম্বর ক্লাসের 18 অক্টোবর 2021 সেকেন্ড শিফটে আসা এসএসসি এমটিএস এর 25টি অঙ্ক। আশা করছি প্রত্যেকটি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাও। আর আগের ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নিও, কারণ আগে অনেক বেশি ডিটেলস আছে প্রথম দিকের ক্লাসগুলিতে। পরে যত দিন যাচ্ছে রিপিটেড হচ্ছে সেই ম্যাথ একটা দুটো, তো সেগুলো ক্ষেত্রে অতটা ডিটেলস আর বলছি না, তো সেক্ষেত্রে কারো সমস্যা হতে পারে যে কিভাবে হয়ে গেল। সেক্ষেত্রে অবশ্যই আগের ক্লাসগুলো তোমরা দেখে নেবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্লেলিস্টের লিঙ্ক। ওকে, আর যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।